আমার একমাত্র বোন শিলার শরীরে কঠিন রোগ ধরা পড়েছে। বিয়ের ঠিক ১.৫ বছর পর এই রোগ দেখা দিল। ওর পেটে ৩ মাসের সন্তান। সেই সন্তানের মায়ায় হলেও ওর স্বামীর অতটা নিষ্ঠুর হওয়া উচিত হয়নি, কিন্তু ভাগ্যের লিখন তো আর উতরানো যায় না। শিলার স্বামী নাইম একদিন সন্ধ্যাবেলায় ফোন করলো আমায়। ফোন দিয়ে বলল, ভাইজান, আপনি আমাদের বাড়িতে আসুন একদিন। অনেকদিন আসেননি, আগামীকাল আসলেই ভালো হতো। আমি ভাবলাম হয়তো আগামীকাল ওদের কোনো বিশেষ দিনটিন হবে, তাই অনেক মিষ্টি ফলমূল কিনে নিয়ে ওদের বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরই নাইম আমায় সালাম দিল, তারপর একটা রিপোর্ট পেপার দিল আমার হাতে। আমি বড় অবাক হয়ে পেপারের ইংরেজি অক্ষরগুলো চোখ বোলাতে লাগলাম। তারপর যা বোঝার বুঝে গেলাম। নাইম এবার বলল, ভাইজান, আমি কিছু বলবো না, মা আপনার সাথে কথা বলবেন। নাইম তার মাকে ডাকলো। ডাকার সাথেই তার মা এলেন। আমি ওনার পা ছুঁয়ে সালাম করতে যাব, তখনই তিনি সরে গিয়ে বললেন, না বাবা, এসবের প্রয়োজন নেই। আসলে একটা বিশেষ কথা বলার জন্য তোমায় এখানে ডেকেছি আমি। এমনিতেই রিপোর্ট দেখার পর আমার শরীর থরথর করে কাঁপছে। আমার সবচেয়ে আদরের বোন, আমার একমাত্র বোন শিলা, যাকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দিইনি, তার ভিতরে বেড়ে উঠছে এত বড় রোগ। নাইমের মা বললেন, বাবা, আসলে আমার ছেলেটার বয়স কম, তাছাড়া ওদের বিয়েরও মাত্র বছর খানেক হয়েছে। ছেলের সামনে অদূর ভবিষ্যৎ। আর শিলার যা রোগ হয়েছে, ডাক্তার বলেছে এটা ডেঞ্জারাস, খুব বেশি দিন বাঁচবে না সে। তাছাড়াও চিকিৎসাও অনেক ব্যয়বহুল। আমরা চাচ্ছি কি বাবা? ঠিক তখন চোখ ভরা জল আর হাতে একটা ব্যাগ নিয়ে পর্দার ওপাশ থেকে বেরিয়ে এলো শিলা। সে কান্না ভেজা গলায় বলল, ভাইয়া রে, এ বাড়ির দরজা আমার জন্য চিরদিনের মতন বন্ধ হয়ে গেছে। বলে সে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে বলল, আয় ভাইয়া আয়। নাইমের মা বলেন, মাত্র এসেছে, খাওয়া দাওয়া হোক, একটু রেস্ট নিক, তারপর যাবে। শিলার আগে তো স্বরে বলল, আপনি ওর কে হন যে এখানে সে খাওয়া দাওয়া করবে, রেস্ট নেবে? নাইমের মা একদম চুপসে গেলেন শিলার কথায়। নাইম এতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল। আমাদের ঘর থেকে বেরিয়ে যেতে দেখে সে শিলার কাছে এসে দাঁড়িয়ে বলল, শিলা, অসুখটা কমুক তোমার, তারপর তোমায় আবার নিয়ে আসবো এখানে। শিলা পেছন দিকে তাকিয়ে রাগত স্বরে বলল, লজ্জা করে না তোমার? কোন মুখে এ কথাটা বললে? নিজের প্রেগনেন্ট বউকে অসুখের জন্য তাড়িয়ে দিচ্ছ, আর বলছো অসুখ ভালো হয়ে গেলে তুমি আমায় ফিরিয়ে আনবে। তুমি কি ভেবেছ আমি অতটাই বেহায়া যে কোনোদিন সুস্থ হয়ে গেলে তোমার কাছে আবার ফিরে আসব? বলেই শিলা হাঁটা ধরল। আমি একবারও পিছন ফিরে তাকালাম না। আমি জানি এখন পিছনে তাকালেই দেখতে পেতাম নাইম মিষ্টি করে হাসছে। হ্যাঁ, এখন তার হাসারই কথা। বাড়ি থেকে আপদরা বিদায় করতে পেরেছে ও। এবার একটা বিয়ে করবে, ঘরে নতুন বউ, বাড়ি ফিরতেই হাউমাউ করে কেঁদে উঠলেন মা। সব শুনেছেন তিনি। মা এসে জড়িয়ে ধরলেন শিলাকে, আর শিলা মাকে। তারপর ওরা গলা ছেড়ে কাঁদতে লাগলো। এরপর তাদের সাথে কান্নায় গলা মেশালো আমার স্ত্রী ইতু। ইতু কাঁদতে কাঁদতে বলল, তুমি সুস্থ হয়ে যাবে শিলা, আমরা ভালো চিকিৎসা করাবো, কোনো ভয় নেই তোমার। কিন্তু ইতুর এই প্রতিশ্রুতি সে রাখতে পারল না। মাত্র ৩ মাস পর যখন ইতু দেখলো শিলার পিছনে কয়েক লাখ টাকা চলে গেল, তখন সে ভীষণ ভয় পেয়ে গেল। কারণ আমাদের ৩ বছর বয়সী একটা ছেলে আছে, আগামী বছর তাকে স্কুলে ভর্তি করা হবে। ইতু এক রাতে আমার ছেলে প্রকাশকে একপাশে রেখে সে বলল, শিমুল, একটা কথা বলতে চাই, মন দিয়ে শুনবে তুমি? আমি বললাম, বলো, শুনবো। ইতু বলল, সত্যি শুনবে কিনা বলো, আর রেগে যাবে না তো আবার? আমার রক্তে রাগ নেই, এটা তুমি ভালো করেই জানো। এখন সুন্দর করে বলে ফেলো, কি বলতে চাও তুমি? ইতু কাঁপা কাঁপা গলায় বলল, ডাক্তার বলেছে শিলা বাঁচবে না আর। হ্যাঁ, এটা জানি। সব জেনে শুনে তুমি কেন পাগলামি করছো তবে? আমি একটু অবাক হয়ে বললাম, কি পাগলামি করছি আমি? ইতু আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। ওর কপালের একটা পাশ কেমন ঘামছে। ইতু বলল, বোনের নিশ্চিত মরণ জেনেও কেন ওর পিছনে এভাবে নিজের ভবিষ্যৎ নষ্ট করছো? কেন সঞ্চিত প্রয়োজনীয় টাকাগুলো অপ্রয়োজনে নষ্ট করে দিচ্ছ?
ইতুর কথাটা শুনে আমার একটুও রাগ পেল না, কারণ আমার ধাতে রাগ জিনিসটা নেই। তাই আমি হাসলাম, সামান্য শব্দ করে হেসে বললাম, ইতু, ডাক্তার না বলে দিলেও আমরা নিশ্চিত জানি আজ এক্ষুনি কিংবা আমি বা তুমি অথবা আমাদের সন্তান প্রকাশ, আমাদের কেউ একজন মরে যেতেই পারি। তবুও কিন্তু আমরা আমাদের পিছনে অর্থ করে নষ্ট করছি। সকালের আগে মরে যেতে পারি জেনেও কিন্তু আমরা আমাদের জন্য সকালের বাজারও করে রেখেছি। ড্রাইভারকে বলে রেখেছি অফিসে যাব সকাল 8টায়, গাড়ি নিয়ে ঠিক সময় প্রস্তুত থাকতে। কেন? মৃত্যু নিশ্চিত যেন কেন আমরা এটা করছি? ইতু আমার এই কথায় কোনো উত্তর দিতে পারল না, তাই চুপ করে রইল। কিন্তু গা ভর্তি তখন তার রাগ। তার রাগের কথা আমি জানতে পেরেছি। মাঝখানে আবার প্রকাশকে ঠেলে দিয়ে সে ওপাশ ফেরে শুয়ে গেছে। হয়তো মুখ ফুটে আর কিছু বলছে না আমায়, কিন্তু মনে মনে ঠিকই বকছে। আমি তাকে এপাশ ফিরতে বললাম না, কিংবা এও বলিনি যে আমার সাথে কথা বলো। আমি শুধু বলেছি যে পৃথিবীতে কেউ কম দামি নয়, সবার বেঁচে থাকার সমান অধিকার রাখে, এমনকি শিলার গর্ভের সন্তানও, যে এখনো পৃথিবীর নিষ্ঠুরতা সম্পর্কে কিছুই জানে না। ইতুর আচার আচরণ এখন অদ্ভুত রকমের পাল্টে গেছে। আজ সকালে সে মার সাথে প্রচণ্ড ঝগড়া করেছে। যে মেয়ে আগে মার চোখের দিকে তাকিয়ে নরম স্বরেও কথা বলতো না, সেই মেয়ে আজ মায়ের সাথে উচ্চ গলায় কথা বলছে। সকালবেলা মা বসে পেপার পড়ছিলেন, তখন হঠাৎ ইতুকে ডেকে মা বললেন, বৌমা, চা করলে শিলাকে 1 কাপ চা দিও তো। ইতু তখন রাগত স্বরে বলল, আপনারা আমায় কি পেয়েছেন বলুন তো? আমি কি এবাড়ির বুয়া টুয়া নাকি? মা অবাক হয়ে বললেন, বৌমা, এটা কোন ধরনের আচরণ? 1 কাপ চায়ের কথা বলেছি, এজন্য এরকম একটা কথা বলে ফেলতে পারলে তুমি? ইতু তখন আরো গলা বড় করলো, তারপর ঝাঁঝালো গলায় বলল, আমি অত ভালো কথা বলতে পারি না, বুঝলেন মা? ভালো কথা বলার জন্য ঘরে ভালো মানুষ আনেন, আপনার ছেলের জন্য আর একটা বিয়ে করান। আমি এখানে থাকবো না, আমার ছেলেকে নিয়ে চলে যাব। মা রান্নাঘরের দিকে যেতে যেতে বললেন, কি হয়েছে তোমার বৌমা, বলো তো? কেউ কিছু বলেছে? ইতু মার কথার কোনো উত্তর দিলেন না, সে চুপ করে রইল, তার মুখ ভার। মা আবার জিজ্ঞেস করলেন, কি গো বাবা, উত্তর দাও কথার। ইতু এবার চেঁচিয়ে উঠল একরকম। তার হাতে ছিল জগ, সেই জগ ভর্তি জল। সেই জল শুদ্ধ জগ মেঝেতে ফেলে দিয়ে সে বলল, আমি এক্ষুনি চলে যাব এই বাড়ি থেকে। আপনারা আপনাদের মেয়ের চিকিৎসা করান, সেবা করতে থাকেন, অন্য কারোর কথা কিছু ভাবতে হবে না। মা কিছু বলার আগেই ইতু ঘরে এসে ড্রেস পরে নিল, তারপর ব্যাগ গুছিয়ে নিল, প্রকাশকে ভালো জামা পরালো। তারপর প্রকাশকে কোলে নিয়ে ঘর থেকে বের হতে যাবে, ঠিক তখনই শিলা দৌড়ে এলো। তার শরীর এমনিতেই ভার, হাঁটতে পারে না, কষ্ট হয়। কষ্ট করেই সে এসে ইতুর হাতটা ধরে ফেলল। তারপর বড় অনুনয়ের গলায় বলল, ভাবি, প্লিজ এমন করো না, তুমি থাকো, আমার কোনো চিকিৎসা লাগবে না, আমায় কিছু করেও দিতে হবে না, আমার খাবার আমি নিজেই করে খাবো। তবুও কাজ হলো না। ইতু ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে চলে গেল প্রকাশকে নিয়ে। শিলা ঠায় বসে থেকে হাঁটুর ভিতর মুখ গুজে হাউমাউ করে কাঁদতে লাগলো। মা তাকে টেনেও ঘরে নিয়ে যেতে পারছে না। অফিস থেকে ফিরেই আমি ভীষণ চমকে গেলাম। শিলা তখনও বারান্দায় বসে আছে। এই প্রচণ্ড শীতেও সে বসে আছে বারান্দার এক মাথায়। ওখানে বসে থেকেই কেঁদেই যাচ্ছে। আমি অবাক হয়ে বললাম, এই শিলা, শিলা, কি হয়েছে তোর? শিলা আরো জোরে কেঁদে উঠল। আমি এবার ইতুকে ডাকলাম, ইতু, এই ইতু। ইতু শিলা কাঁদছে কেন? ইতু কোনো সাড়া দিল না। মা এলেন ঘর থেকে বের হয়ে, মার চোখ ভরা জল। মা এসে বলেন, বৌমা চলে গেছে। মানে? তুই অফিসে যাওয়ার পর থেকেই সে কেমন রাগ দেখাচ্ছে। 1 কাপ চায়ের কথা বললাম শিলাকে দিতে, তখন কত কথা যে বলল। তারপর মা আমাকে ইতুর সব বলা কথা ও কাজকর্মগুলো বলল। তখন থেকেই শিলা এখানে বসে বসে কাঁদছে। আমার তখন মনে হলো ইতুর বলা সেদিন রাতের কথাগুলো। একটা মানুষ হঠাৎ পরিবর্তন হয় কিভাবে? আজ তো তারও এমন হতে পারত। আচ্ছা, তার যদি এমন একটা রোগ হতো আর তার ভাইয়ের স্ত্রী তার সাথে এমন একটা আচরণ করত, তখন তার কেমন লাগতো? আমি শিলাকে টেনে উপরে তুললাম, তারপর ওর একটা হাত ধরে টেনে নিয়ে গেলাম ঘরে। বেসিনের কাছে নিয়ে গিয়ে হাত মুখ ধুইয়ে দিলাম। তারপর ওকে নিয়ে খেতে বসলাম। শিলা বলল,
ভাইয়া, আমার আর কোনো চিকিৎসা লাগবে না, তুই ভাবিকে বলে ফিরিয়ে নিয়ে আয়। আমি তখন মৃদু হেসে বললাম, কেন, তোর চিকিৎসা লাগবে না কেন? তাছাড়া তোর চিকিৎসার ইতুর কথাই বন্ধ হয়ে যাবে কেন? চিকিৎসার টাকা কি ইতু দিচ্ছে? টাকা তো খরচ হচ্ছে বাবার রেখে যাওয়া সম্পদ থেকে। এই সম্পদ তোর এবং আমার দুজনের। তোরটার তুই খরচা করছিস, এতে ইতুর কি? সে যেদিন এটা বুঝতে পারবে যে এই সবের ভিতরে তার নাক গলানো অনুচিত, সেদিন তাকে ফিরিয়ে আনতে হবে না গিয়ে, সে নিজেই ফিরে আসবে। ইতুর মা একজন চতুর মহিলা। মানুষ বলে না যে মা ভালো হলে তার সন্তানেরাও ভালো হয়? কথাটা সবসময় সত্য না হলেও অধিকাংশ সময় কিন্তু সত্যই হয়। ইতু পেয়েছে তার মায়ের ধাত। গতকাল অফিস করে ফেরার পথে হঠাৎ করে ইতুর মা ফোন দিলেন আমায়। আমি সুন্দর করে তাকে সালাম দিলাম। তিনি সালামের উত্তর দিলেন না। আমি কোমল গলায় এবার জিজ্ঞেস করলাম, মা কেমন আছেন আপনি? ইতুর মা তখন ঝাঁঝালো গলায় বললেন, আমার সাথে তামাশা করো নাকি? মনে রাখবে, আমি তোমার শাশুড়ি, শালিকা না। ওনার কথা শুনে আমি ভীষণ রকমের চমকে উঠলাম। এটা কোন ধরনের আচরণ? ওনার সাথে আমি কি খারাপ আচরণ করেছি যে তিনি এমন করলেন আমার সঙ্গে? আমি আস্তে করে এবার বললাম, মা, আপনার সাথে তো আমি কোনো খারাপ আচরণ করতে জানি না। আপনি হঠাৎ এমন করে যে কথা বললেন, তুমি আমায় জিজ্ঞেস করছো মা কেমন আছেন, এটা তো তুমি ইচ্ছে করেই আমার সাথে তামাশা করে বলছো। তুমি নিজেই তো আমাদের দুরবস্থার মধ্যে ফেলে দিয়েছো। আমার মেয়েকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিয়েছো, এমনকি তোমার ঔরসের সন্তানটাকেও। এত কিছুর পরেও আমায় জিজ্ঞেস করছো আমি কেমন আছি? এটা তো ফাজলামি। আমি তবুও নিজেকে শান্ত রাখলাম। এত কিছু বলার পরেও কেউ নিজেকে শান্ত রাখতে পারবে না, কিন্তু আমি পেরেছি। নিজেকে যথেষ্ট পরিমাণে শান্ত রেখেছি, কারণ আমার ধাতে রাগ জিনিসটার ভীষণ অভাব আছে। সহজে আমি রাখতে পারি না। ইতুর মা আমায় চুপ থাকতে দেখে বলেন, তোমাকে আমি কিছু প্রশ্ন করব, তুমি সেগুলোর ঠিক ঠিক উত্তর দেবে। আমি বললাম, আচ্ছা মা। তিনি বললেন, তোমার কাছে তোমার আধমরা বোন বড় না বউ বড়? আমি মৃদু হেসে বললাম, মা, আপনার কাছে আপনার মেয়ে বড় না আপনার সম্পত্তি বড়? তিনি এবার খুব রেগে উঠলেন, বললেন, জীবনে অনেক বাজে দেখেছি, কিন্তু তোমার মতন দেখিনি একটাও। আমি মার কথার প্রতিবাদ করলাম না, শুধু মৃদু হাসলাম। তিনি এবার বললেন, তোমার কি ইচ্ছে, পথের ফকির হয়ে যাবে, ভিক্ষে করে খাবে? ভিক্ষের কথা কেন বলছেন মা? বোনের চিকিৎসা করিয়ে তো একদিন ফকির হবে, তখন তো আর ভিক্ষা ছাড়া গতি নাই। আমি এবার মৃদু হেসে বললাম, ভিক্ষা যদি নসিবে থাকে তবে অবশ্যই করতে হবে। আপনার নসিবে থাকলে আপনাকেও করতে হবে। ইতুর মা এবার প্রচণ্ড রাখলেন। তিনি এবার ভীষণ রকম তেজি গলায় বললেন, জানোয়ার। আমি এবার শব্দ করি হেসে উঠলাম। ওপাশ থেকে ইতুর মা বললেন, তোর কি লজ্জা শরমের বালাই নাই রে? আমি বললাম, মা, ফোন তো আমি করিনি, আপনি ফোন করেছেন। বলি মুখ চেপে হেসে উঠলাম আমি। উনি কি বলবেন হয়তো খুঁজে পাচ্ছেন না, তাই খানিক সময় চুপচাপ থেকে একটু পর বললেন, তোকে আমি জন্মের শিক্ষা দেব। আমার মেয়ের ওপর তুই অত্যাচার করেছিস, আমি থানায় গিয়ে নারী নির্যাতনের মামলা করব। আমি বললাম, মা, নারী নির্যাতন আমি করিনি। নারী নির্যাতন করেছে আপনার মেয়ে। সে আমার অসুস্থ বোনের চিকিৎসায় বাধা দিয়েছে, নানান কথা বলে তাকে মানসিক কষ্ট দিয়েছে। মামলা করতে হলে আপনার মেয়ে ইতুর নামে আগে করুন। ইতুর মা বললেন, জেলের ভাত খেলেই মজার কথা সব ভুলে যাবে। বলেই তিনি উপাস থেকে ফোন কেটে দিলেন। এবার আমি খানিক সময় চুপ করে রইলাম। তারপর দূরে চলন্ত একটা ট্রেনের দিকে তাকিয়ে ভাবলাম, এই পৃথিবীর মানুষগুলোর ওপরে ওপরে কি ভীষণ ভালো, কিন্তু এদের ভিতরে এত কদার্যতা। আমার শাশুড়ি অর্থাৎ ইতুর মাও একসময় আমার চোখে একজন মুখোশ পরা ভালো মানুষ ছিলেন। তাকে আমি পরম ভক্তি শ্রদ্ধা করতাম, কিন্তু তিনি সময়ে দেখিয়ে দিয়েছেন তার মুখোশের আড়ালের ভয়ঙ্কর রূপ। সত্যি কথা বলতে সমাজের কোনো মুখোশধারী ভালো নয়। এরা সবসময় নিষ্ঠুর এবং ভয়ঙ্কর। এদের বিশ্বাস করাও বোকামি। সন্ধ্যাবেলায় শিলার শরীর খারাপ হলো। তার 8 মাস চলছে। ক্যান্সারজনিত সমস্যা না, পেটে ব্যথা, ভীষণ রকম ব্যথা, পানি ভাঙছে টানা। বিছানায় শুয়েছিল বিকেলবেলা। হঠাৎ টের পেল তার কাপড় ভিজে গেছে, বিছানাও ভিজেছে। পেটের ব্যথাও রিম রিম করে বাড়ছে, কপালের এক পাশ ঘামছে।
তার কেমন ভয় হচ্ছে, ভীষণ রকম ভয়। সে এদিক ওদিক তাকালো, তারপর ডাকলো তার মাকে। মা, মা গো, ও মা। মা কিচেনে ডিম ভাজছিলেন। শিলার চিৎকার শুনে মা দৌড়ে এলেন ঘরে। এসে আতঙ্কিত গলায় বললেন, কি হয়েছে মা, কি হয়েছে তোর? শিলার চোখের জলের বিন্দু। সে তার কাঁপা কাঁপা আঙুল তুলে তার ভিজে যাওয়া কাপড় বিছানা দেখালো। মা সঙ্গে সঙ্গে বলেন, ভয় নেই মা, কোনো ভয় নেই। 7-8 মাস এটা কোনো ব্যাপার না। এমন হয়, তোর মেজো মামা জন্মেছিল 7 মাসের সময়। মানুষ এই জন্য তারে মজা করে ডাকতো 7 মাইশার পোলা। মা গেলেন ধাত্রীর খোঁজে। আমাদের এলাকার প্রসিদ্ধ ধাত্রীর নাম বেগমের মা। বেগমের মার কাছে গাইনি ডাক্তারও ফেল, নার্স টার্স তো দূরের কথা। এমনটাই জনশ্রুতি। মা গেলেন বেগমের কাছে, কিন্তু সমস্যা হলো বেগমের মা আছেন এখন পাড়ার অন্য বাড়িতে। ওখানে আরেকজনের মহিলার প্রসব ব্যথা উঠেছে সকাল থেকে, এখনো কিছু হচ্ছে না। বেগমের মা বলল, আপনি টেনশন নিয়েন না বুবু, এই কাম সারতে ঘন্টাখানেক লাগবো বড় জোর। এর আগেও ডিম শিম হয়ে যাইতে পারে, কিন্তু সময় হাতে বেশি রাখো নাই ভালা। আর আপনার মেয়ের তো মাত্র শুরু, বেদনা আরো চড়া হোক, আমি আসতাছি। কোনো লোক লস্কর পাঠানোর প্রয়োজন নাই আমার কাছে, আমি একটু পরই আসতাছি। একটু পর আসছি বলেও 2 ঘন্টা চলে গেলেও বেগমের মায়ের ফেরার নাম নেই। এদিকে শিলার অবস্থা ভয়াবহ, এখনো তার রক্ত ভাঙছে, কিন্তু ভয়ের কথা হলো পেটের ব্যথা এখন তীব্র না, একেবারেই কম। এই আছে এই নাই অবস্থা। আমি বললাম, মা এসব দায়টাই রাখো তো, আমি হসপিটাল নিয়ে যাব শিলাকে, ওখানেই যাওয়া উচিত আমাদের। মা বললেন, শিলা না করছে হসপিটালে যাবে না, জার্নি করলে নাকি ওর ঝামেলা হবে, ডাক্তার তার সিজার করবে, পেট কাটবে। সে এসব ভয় পায়। কি পাগলের মতন কথাবার্তা, ওখানে গেলেই সিজার করবে, কে বলেছে ওকে? তাছাড়া সিজার যদি লাগে তবে করবে, এতে সমস্যা কি? সিজার আজকাল অহরহ হচ্ছে, এগুলো তো তেমন কিছু না। আর সে কেন বুঝতে পারছে না তার শরীরে কত ভয়ঙ্কর একটা অসুখ বাসা বেঁধে আছে? এখন তো আর তার একটু সাবধান হওয়া উচিত। সৃষ্টিকর্তা না করুক, কিন্তু ওর এই অবহেলার জন্য ওর যদি খারাপ কিছু হয় তখন? এসব বলেও লাভ হলো না। শিলা বলল, মরে গেলে ঘরেই মরবো, আমি কিছুতেই হসপিটালে যেতে পারবো না, কিছুতেই না। মা আবার গেলেন বেগমের মাকে আনতে। বেগমের মাকে তিনি মাঝপথেই পেয়ে গেলেন। বেগমের মা মাকে দেখি বললেন, বুবু বিপদ। আর বিপদ, মেয়ের ঘরেই হয়েছে মেয়ে বাচ্চা। মা বলেন, বেগমের মা এসব কথা বলার জন্য অনেক সময় আছে, আমার বাড়ি চলেন, আমার মেয়ের অবস্থা ভালো না, আগে বাড়িতে চলো। বেগমের মা এসে দেখল শিলা একদম সুস্থ, পানি রক্ত কিছুই আর ভাঙছে না, পেটেও কোনো ব্যথা নেই। শিলা দিব্যি সুস্থ মানুষের মতন বিছানায় পা উঠিয়ে বসে আছে। বেগমের মা অবাক হয়ে বলল, এইটা কেমনে কাণ্ড বুবু? আপনি বললেন মেয়ের অবস্থা ভয়াবহ খারাপ, এখন আইসা দেখি মেয়ের তরতাজা বইসা আছে। শিলা বলল, হঠাৎ ব্যথা কমে গেছে। বেগমের মা বলল, এইটা তো বিপদের কথা। কিছুক্ষণ পর শিলা অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে, তার আবার রক্ত ভাঙছে, শ্বাসকষ্ট হচ্ছে, ভয়ঙ্কর বিপদ। আমি মাকে বললাম, মা আমি আগেই বলেছিলাম ওকে নিয়ে হসপিটালে যেতে, কিন্তু ও শোনেনি তো, এখন দেখো অবস্থা। বেগমের মা বলেন, ভয় নাই কোনো বাজান, এর চেয়ে বড় বড় সমস্যার সমাধান করছি কত। আমি বললাম, ফুপু আপনি বুঝতে পারছেন না, ওর সমস্যা শুধু এটা না, ও বড় রোগে আক্রান্ত। বেগমের মা বলল, চিন্তা করো না বাজান। শিলার অবস্থা ভয়াবহ রকমের খারাপ, জ্ঞানই ফিরছে না কিছুতেই। আমি দৌড়ে গিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে এলাম, শিলাকে নিয়ে যাওয়া হবে হসপিটালে। বেগমের মা বলছে, খারাপ হইব কিন্তু, মেয়ের কিন্তু নিষেধ আছিল হসপিটালে নিয়ে যাইবার জন্য। তুমি বাজান জোরাজুরি করতাসো, জোরাজুরির ফল হয় খারাপ। এই ফালতু মহিলার কথা শোনা যাবে না, এমনিতেই মহা বিপদ, পরে আরও সমস্যা হবে। শিলাকে নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠা হলো। তার শ্বাসকষ্ট ভয়ঙ্কর রকম বাড়ছে, মনে হচ্ছে এই এক্ষুনি ভয়াবহ কিছু একটা ঘটবে। শিলার মুখে মাস্ক দেওয়া হয়েছে, অক্সিজেন মাস্ক। মা কাঁদছেন, চিৎকার করে কাঁদছেন, আমিও কাঁদছি। টপ টপ করে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে মাটিতে, 1 ফোঁটা 2 ফোঁটা, অনেক অনেকগুলো ফোঁটা। সেই জলের ফোঁটাগুলোর দিকে তাকিয়ে আমি মনে মনে বললাম, সৃষ্টিকর্তা তুমি আমার লক্ষ্মী বোনটার জীবন ভিক্ষা দাও। শিলা মারা গেল রাত 3টের সময়।
হসপিটালে পৌঁছানোর পর ডাক্তার তাকে দেখেই আতঙ্কে উঠলেন এবং ধমকাতে লাগলেন আমাদের। বললেন, পেশেন্টকে তো আপনারা বাড়িতেই মেরে ফেলেছেন, সাথে পেটের বাচ্চাটাকেও। মা হাউমাউ করে কেঁদে উঠলেন। তিনি শিলার হাতটা শক্ত করে ধরলেন। ডাক্তার কঠিন হুঙ্কার দিলেন, বললেন, এখন ঢং রেখে সামনে থেকে যান, রোগীকে ওটিতে নিয়ে যেতে হবে। ডাক্তার সাহেব নার্সদের ডাকতে লাগলেন। শিলার সিজার হয়ে গেল, তার মেয়ে সন্তান হয়েছে। সেই মেয়ে হৃষ্টপুষ্ট, মায়াবী মুখ, নয়নকাড়া চোখ, এত সুন্দর ফুটফুটে সন্তান জন্ম দিয়ে মরে যেতে নেই। এই মেয়ের হাসি মাখা মুখ দেখলে সমস্ত কষ্ট ভুলে যেতে পারত শিলা। এই মেয়ের মুখে একবার মা ডাক শুনলে বাকরুক্ত হয়ে যেত শিলা। হলো না, এসবের কিছুই তার দেখা হলো না। আমাদের সৃষ্টিকর্তা অদ্ভুত অদ্ভুত খেলা খেললেন। সেই খেলা আমরা বুঝতে পারি না, জানতে পারি না এর শুরু কোথায় শেষ কোথায়। সিজারের আগেও জ্ঞান ছিল না শিলার, সিজারের পরেও আর জ্ঞান ফিরল না তার। 3টে বাজলে ডাক্তার আমার পিঠে আলতো হাত বুলিয়ে বলেন, ইয়োর সিস্টার। আমি শুনে হতভম্ব হলাম, কিন্তু কোনো কথা বললাম না, কাঁদলাম না, শুধু বৃক্ষের মতন দাঁড়িয়ে রইলাম ঠাই। মা কেঁদে উঠলেন, হাউমাউ করে কেঁদে উঠলেন। তার কোলে শিলার 0 দিনের রূপবতী কন্যা। এই কন্যার দিকে তাকিয়ে আমার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। এক হাতের পিঠে সেই জল মুছে আমি বললাম, মা রে, এত সুন্দর হয়ে জন্মগ্রহণ করলি, অথচ তোর মা আজ নেই। জন্মের পর থেকেই তুই এতিম। শিলার মৃত্যুর খবর শুনে ইতু এলো, তার সাথে তার মাও। ইতুর সে কি কান্না, ইতুর মাও কাঁদছে। ইতু শিলার লাশের পাশে দাঁড়িয়ে শিলাকে স্পর্শ করতে চাইল। ঠিক তখনই আমি এক ধমক দিলাম, বললাম, তোমার পাপী হাতে আমার পবিত্র বোনকে স্পর্শ করবে না, খবরদার বলছি কিন্তু। ইতু সাহস পেল না শিলার গা ছুতে। ওর মা আমার কাছে এসে তখন বলল, বাবা, ইতুকে ভুল বোঝো না, আমার মেয়ে শিলার মৃত্যুতে খুব কষ্ট পেয়েছে। আমি মৃদু হাসলাম আর বললাম, আমার সন্তান প্রকাশকে রেখে আপনারা মা মেয়ে এখান থেকে বিদায় হন বলছি। আপনারা এখানে থাকলে আমার বোনের আত্মা কষ্ট পাবে। ইতু অনেক অনুনয় বিনিময় করলো এখানে থাকতে, অনুরোধ করলো তার ভুল মাপ করে দিতে, কিন্তু আমি মাপ করলাম না। সব সময় সবাইকে মাপ করা যায় না, সব ভুল মাপের যোগ্য হয় না। দীর্ঘ 20 বছর পরের কথা, আমার ছেলে প্রকাশের সাথে আজ শিলার রূপবতী মেয়ে পুষ্পার বিয়ে। কি অদ্ভুত কাণ্ড! এই বিয়েতে একজনের মা তো এমনিতেই নেই, আর অন্যজনের মা পৃথিবীতে থেকেও নেই। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।